কনস্টিটিউশনাল এবং লিগাল রাইটস রয়েছে, সেগুলোকে হয়তো কোনোভাবে আর্টিস্ট ফোরাম খর্ব করার চেষ্টা করেছে। কোণে দেখা আলোর আর্টিস্টরা কি এসে বলেছিল যে আমরা কাজ করতে চাই না? তিনি লিখিতভাবে দিয়েছেন আমি কাজ করতে চাই। তাদেরকে ফোন করে বলা হয়েছে তুমি কেন এসছো, সরি বলতে হবে নালে কাজ করব না। একটা ড্রোন ফুটেজ শেয়ার করার পিছনে অনেক লিগাল অব্লিগেশনস থাকে। এই ঘটনার পর একবারও তুমি বা লীনাদি গোটা পরিবারের সঙ্গে একবারও যোগাযোগ করলেন না কেন? ইফ দের ইজ এ প্রবাবিলিটি অফ নেগলিজেন্স দ্যাট নিডস টু বি প্রোভড। এক বছর ধরে ফেডারেশন বা আর্টিস্ট ফোরাম টার্গেট করতে থাকে। সরকার বদলের পরে হয়তো এখন আরো সত্যি কথাগুলো বলা যায়। এই বিশ্বাস ব্রাদার্সের রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড এরা কেউ ফোন করে কখনো থ্রেট দিয়েছিল? স্বরূপ বিশ্বাস যেটা করেছেন সেটা তো আমরা তো চুনোপুটি। ক্ষোভটা কার উপরে বেশি? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই। 29শে মার্চ রাহুল অরুণোদয়ের মর্মান্তিক ঘটনায় মৃত্যু। এবং তারপর থেকে টলিউডে অনেকটা সময় একেবারে অচলাবস্থা, ধর্মঘট। মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি পালন করব। এবং যেই অভিযোগ ম্যাজিক মোমেন্টস, লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জড়িয়ে যারা যারা রয়েছেন, যেই সব কোম্পানিরা রয়েছেন, যেই সব প্রোডাকশন হাউস রয়েছেন, তাদের সঙ্গে কাজ করার একেবারে জানিয়ে দিল আর্টিস্ট ফোরাম যে তারা আর কাজ করবে না। আমার সঙ্গে বসে রয়েছেন অর্ক গাঙ্গুলি, অর্গানিক স্টুডিওজের কর্ণধার, এবং তিনি লীনা গঙ্গোপাধ্যায়ের পুত্রও বটে। এত দিন সময় লাগলো কেন কথা বলতে? বারবার অভিযোগ উঠেছে পালিয়ে বেড়াচ্ছেন লীনা গঙ্গোপাধ্যায় এবং তার সুপুত্র অর্ক গাঙ্গুলি। প্রথম কথা হচ্ছে এটা কেস নিয়ে আমরা কথা বলবো, তো বলবো কি বলবো না, দ্যাট ইজ ওয়েল উইদিন আওয়ার রাইটস, রাইট? এবং কেসটা তো এর আগে ফাইল করা হয়নি, কেসটা এখন ফাইল করা হয়েছে। তোমরা এর বিষয়ে যদি জানতে চাও, যে কারণ আমাদের অ্যাজ আ এক্সিকিউটিভ ডিরেক্টর অফ অর্গানিক স্টুডিওজ, আমার লাইবিলিটি হচ্ছে নট লাইবিলিটি, আমি তোমাকে সেইটুকুই বলতে পারি যেটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে। ঠিক। আর আমার এখতিয়ারের মধ্যে পড়ে কারণ আমাদের কোম্পানি থেকে একটা কেস ফাইল করা হচ্ছে। আমাদের মনে হয়েছে যে আমাদের যে কনস্টিটিউশনাল এবং লিগাল রাইটস রয়েছে, সেগুলোকে হয়তো কোনোভাবে আর্টিস্ট ফোরাম খর্ব করার চেষ্টা করেছে। কোম্পানি বা তাদের ডিরেক্টরসদের সঙ্গে আমরা নন কোঅপারেশনে যাব যতদিন না ওরা প্রমাণ করতে পারে যে তারা নির্দোষ। এবং সেটার জন্য অ্যাজ আ ল অ্যাবাইডিং সিটিজেন আমাদের রাইটস রয়েছে যে আমরা তার লিগাল রেমিডিস চাইতে পারি। সেইটা আমরা চেয়েছি, এবং সেটা চাওয়ার যে অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়াম, যে মিডিয়া, সেটা তো আমরা মনে করি না। সেটার অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়াম হচ্ছে দ্য রেসপেক্টিভ কোর্টস। সেই জন্য আমরা সেখানেই গেছি, এবং এখন যেহেতু জিনিসটা অলরেডি ইটস আউট ইন পাবলিক, সেই জন্য সেই বিষয়ে আমি কথা বলতে পারি। একটা মানুষের মৃত্যু, এবং বারবার যে অভিযোগটা করেছে বেআইনিভাবে শুটিং করা হয়েছে, এবং দ্বিতীয়ত নিরাপত্তা ছিল না, যেগুলো যে দাবিগুলো উঠছে, তার মধ্যে থেকে যদি ফোরাম বা ফেডারেশন বা আর্টিস্ট ফোরাম সিদ্ধান্ত নেয় যে বয়কট করবে, এটা কি অযৌক্তিক বলে মনে হয় তোমার? প্রথম কথা হচ্ছে যে আমি আবার আমার লিগাল বাউন্ডারিজের মধ্যে থেকেই কথা বলি, আমার মনে হয় সেটাই শ্রেয়। আমি 2018 থেকে কিছুদিন ম্যাজিক মোমেন্টসেও কাজ করেছি। তার আগে অন্য জায়গায় কর্পোরেটে কাজ করতাম, ধরো এখানে এসে কাজ করছি। তারপরে আমি নির্দেশনার কাজ করে 2018 থেকে আমি এই প্রোডাকশন কোম্পানিটি চালাই। এই প্রোডাকশন কোম্পানির মধ্যে অনেকগুলো প্রজেক্ট আছে যেখানে আমরা দ্য পার্সন ইন কোয়েশ্চেন, যার কথা তুমি বলছো, লীনা গঙ্গোপাধ্যায়, যিনি আমার মা, তার সাথে কোলাবোরেট করে কাজ করেছি। এবং অনেক প্রজেক্ট আছে তার উইদাউট কোলাবোরেশনেও কাজ করেছি। কোণে দেখা আলোর রেগুলার রাইটার কিন্তু উনি ছিলেন না, ওনার গল্প নিয়ে কাজ হতো। উনি গল্পটা দিয়েছিলেন, গল্পটাও একটা খুব নামকরা গল্প থেকে ইন্সপায়ার্ড, এবং সেখান থেকে রবীন্দ্রনাথের একটি গল্প থেকে ইন্সপায়ার্ড। এবং তারপরে উনি গল্পটা দিতেন, এবং তারপরে আমাদের এখানেও সেট অফ রাইটার্স আলাদা, সর্বরিদি এবং সুপর্ণা বলে একজন আছে যে ডায়ালগ লিখতো। তো আমরা যে শুধুমাত্র ওনার সাথে কাজ করি এরকম নয়, যে তো উই আর আ ডিফারেন্ট কোম্পানি। আমরা বাংলাতে এবং অন্য ভাষাতে অনেকের সাথে কোলাবোরেট করে কাজ করি, এবং আমার নিজেরও একটা ক্রিয়েটিভ ব্যাকগ্রাউন্ড আছে, বা আমাদের সাথে বাকি যারা যুক্ত তাদেরও একটা ক্রিয়েটিভ ব্যাকগ্রাউন্ড আছে, এবং নন ক্রিয়েটিভও অনেক ফাংশন থাকে একটা প্রোডাকশন হাউসে। ইট ইজ নট অনলি a creative operations that
উই হ্যান্ডেল অন আ রেগুলার বেসিস। এবং নন ক্রিয়েটিভ পার্ট থাকে, ফিনান্সিয়াল পার্ট থাকে, টেকনিক্যাল পার্ট থাকে, সেগুলোও দেখতে হয়। এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের মনে হয়নি যে আর্টিস্ট ফোরামের এরকম কোনো জুরিসডিকশন বা এখতিয়ার রয়েছে যেখানে তারা বলতে পারেন যে কাউকে ব্যান বা বয়কট করা হবে। হয়তো তাদের মরালিটি থেকে এটা মনে হতে পারে, বাট ফরচুনেটলি অর আনফরচুনেটলি আমাদের দেশের যে ন্যায় ব্যবস্থা, যে লিগ্যাল সিস্টেম, সেটা এটাকে সাপোর্ট করে না বলে আমরা মনে করছি। সেই জন্য আমরা একটা লিগ্যাল রেমিডিস চেয়েছি। আমরা যদি ভুল হই তাহলে হয়তো কোর্ট সেটা আমাদেরকে বলে দেবেন। আচ্ছা, কোণে দেখা আলোর উপরে তুমি বলেছো যে চাপ দেওয়ার চেষ্টা করেছিল, এরকম কোনো তথ্য প্রমাণ আছে যে হুমকি দেওয়া হয়েছিল? অবশ্যই আছে, ওনারা স্বীকারও করেছেন সেটা। আচ্ছা, কারণ যখন দেখো, তুমি আমাকে বলো যে ঘটনাটাতে তোমার কি মনে হয় যে কোণে দেখা আলোর আর্টিস্টরা কি এসে বলেছিল যে আমরা কাজ করতে চাই না, না ফোরাম থেকে বলেছিল যে আপনারা কাজ করবেন না? যেই বিবৃতিটা প্রকাশ করা হয়েছিল ম্যাজিক মোমেন্টসের তরফ থেকে এই বিষয়টা নিয়ে, যে সেইটাতে তারা অখুশি এবং সেটা যথাযথ নয়। তারা মানে কারা? ফেডারেশন এবং আর্টিস্ট ফোরাম। আর্টিস্ট ফোরাম তো 3000 লোক মিলিয়ে, মানে আর্টিস্ট ফোরামের যারা কর্ণধার, মানে যারা অফিস বিয়ারার্স, এক্সিকিউটিভ কমিটি, সেটাকে তাদের পছন্দ হয়নি, রাইট? তার মানে এটা নয় যে সেই রিপ্লাইটা আনকনস্টিটিউশনাল বা লিগ্যাল বাউন্ডারিজের বাইরে। আমি বলছি যে সেটা অযৌক্তিক ছিল, তাদের পছন্দ হয়নি, আমরা সেটা মাথা পেতে নিচ্ছি। কিন্তু তার মানে ওনারা কি তাদের মেম্বারদেরকে এটা বলতে পারেন যে তুমি গিয়ে এদের সাথে কাজ করো না? মানে এটার প্রমাণ তোমার কাছে আছে? না, এটা তো তুমিই বলছো যে ওনারা বলেছেন না, ওনারা যে আমরা কাজ করব না, আমাদের কোনো মেম্বারদেরকে আমরা কাজ করতে দেব না। এটা বলেনি, বলেছে যে কাজ করব না আমরা। ওনারা তো কাজ করেন না। এক্সিকিউটিভ কমিটির মধ্যে একজন মেম্বার আছেন যিনি কাজ করেন, জয়ন্ত দত্ত বর্মা, ইলেক্টেড একটা কমিটি। তো তারা কাজ করব না মানে তারা পার্সোনাল ক্যাপাসিটিতে কাজ করব না এটা নিশ্চয়ই বলেননি, কারণ তাদের মধ্যে একজন আছে যিনি কোণে দেখা আলোতে কাজ করেন, তিনি লিখিতভাবে দিয়েছেন আমি কাজ করতে চাই। তো ওনারা কাজ করবেন না মানে কি? ওনাদের যে উনি যে বডিকে রিপ্রেজেন্ট করেন সেই বডির লোকজন কাজ করবেন না? আমাদের কাছে 38 জন অ্যাক্টর রয়েছেন টোটাল কোণে দেখা আলোর। দ্য নাম্বার কুড বি লিটল হিয়ার এন্ড দেয়ার, অত 2-4 জনকে মিস করে যাচ্ছে। তারা সবাই আমাদের কাছে লিখিতভাবে দিয়েছে যে, মানে হাতে লিখে মেল করে সমস্তভাবে জানিয়েছে যে তারা কাজ করতে চান এবং আর্টিস্ট ফোরাম থেকে তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না, সেই জন্য তারা কাজ করতে পারছেন না। ঠিক। যে 2-3 জন শুটিং এ এসছেন, কারণ তারা কন্ট্রাকচুয়ালি বাউন্ড আমাদের সাথে আসতে, তাদেরকে ফোন করে বলা হয়েছে তুমি কেন এসছো, ঠিক আছে, এবং তাদেরকে ক্রিমিনালি ইন্টিমিডেট করার একটা অ্যাঙ্গেল এসছে। এইটা তো আমি বলছি না, এই বিষয়ে তারা সবাই ফোরামকে জানিয়েছেন যে এরকম কল আমাদের কাছে এসছেন, এবং তার একটি কল অন্তত আমি জানি যে, কারণ তারা আমাদেরকে সেই যিনি কমপ্লেনেন্ট তিনি আমাদেরকে সেই মেলটি ফরওয়ার্ড করেছেন বলে জানি, যে তাতে তারা এটা স্বীকারও করেছেন যে হ্যাঁ পরিস্থিতির চাপে পড়ে উনি ফোন করে ফেলেছিলেন, ওটাকে তুমি সিরিয়াসলি নিও না। মানে ওনারা অ্যাকনোলেজও করেছেন যে এরকম ওনারা ফোন করে তাদেরকে থ্রেট দিয়েছেন, এবং তারপরে যখন যিনি করেছিলেন তাকে লিগ্যাল কনসিকুয়েন্সের কথা যখন, কারণ আমাদেরও তো একটা সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপার আছে, যে কারণ আমাদের সাথে কন্ট্রাকচুয়ালি বাউন্ড একজনকে কেউ যদি থ্রেট করে তাহলে আমাদেরও তার সেফটি অ্যান্ড সিকিউরিটির দায়িত্ব আমাদের কিছুটা হলেও বর্তায়। তো আমরা সেই হিসেবে যখন তাকে লিগ্যাল কনসিকুয়েন্সের কথা জানাই, তখন তিনি ফোরাম থেকে পদত্যাগ করে যান এবং আমাদেরকে সেখানে দিগন্তবাক্সির কথা বলছি, সেখানে তিনি আমাদেরকে লেটার লিখে জানান যে তাকে ওপর থেকে অর্ডার দেওয়া হয়েছিল, সেই জন্য ফোন করতে হয়েছিল, না হলে তিনি করতেন না। তো এইটা আমাদের কাছে যতটুকু এসছে সেই বেসিসে আমরা মনে করেছি যে এখানে এইটা হয়তো একটা লফুল অ্যাক্ট নয় এবং এটার ক্ষেত্রে লিগ্যাল রেমিডি সিক করা যায়। ক্ষোভটা কার উপরে বেশি? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, শান্তিলাল, কার উপরে বেশি? দেখো, ক্ষোভটার মধ্যে একটা পার্সোনাল অ্যাঙ্গেল রয়েছে, রাইট? ক্ষোভ, অভিমান, এইসব ব্যাপারগুলো পার্সোনালি থাকে। আমরা এখানে খুবই কি বলবো, প্রফেশনালি লিঙ্ক টু ইচ আদার। ছোট্ট মাঝখানে জুটছি, মামলা মোকদ্দমা তো পরে হতে পারতো, কথা বলা যেতে পারতো। তো কি বিষয়? এই বিষয়টার এই যে বয়কট বা ব্যান্ড, যেটার বারবার আমরা সবাই বলছি যে এটা করা উচিত নয় এবং করবো না আগামী দিনে, সবাই একই জায়গায় আসছি একটা প্ল্যাটফর্মে, এইটার সময় কথা বলা হয়নি কোনোভাবে? কথা বলার যোগাযোগ আমাদের লাস্ট 1 বছরের মধ্যে অন্তত 4 বার শুটিং বন্ধ হয়েছে।
তো এটা বোঝাই যাচ্ছে যে, এবং এটা ফেডারেশনের তরফ থেকে বা এবার আর্টিস্ট ফোরামের তরফ থেকে, এবং এটা খুব ক্লিয়ারলি একটা প্রেস কনফারেন্সে, একটা না একাধিক প্রেস কনফারেন্সে আর্টিস্ট ফোরামের যিনি মুখপত্র এবং মুখপত্ররা তারা খুবই ক্লিয়ারলি এটা বলেছেন যে ফেডারেশন এবং আমরা একই পরিবার, আমাদের যা ডিসিশন ওদেরও তাই ডিসিশন, ওদের যা ডিসিশন আমাদেরও তাই ডিসিশন। এটা সেই সময় আর্টিস্ট ফোরাম তো ফেডারেশনের অন্তর্গত নয় না, কিন্তু সেই জন্যই বলতে হয়েছে যে আমরা একই পরিবার, আমরা একটা বৃহৎ পরিবারের অংশ। এটা আমার স্টেটমেন্ট নয়, এটা ওনারাই বলেছেন পাবলিক স্টেটমেন্টে, এবং তার সমস্তটারই ট্রান্সক্রিপ্ট করা হয়েছে, এবং সেখান থেকে আমরা জানতে পেরেছি যে এরকম একটা স্টেটমেন্ট রেখেছেন। এবং তার থেকে তুমি স্টান্সটাও বুঝতে পারো, এই যে ফেডারেশন, স্বরূপ বিশ্বাস তার সভাপতি, মানে প্রেসিডেন্ট, আই এম সরি, প্রেসিডেন্টের সভাপতি বোধহয় একই, হ্যাঁ, তো তিনি এবং আর্টিস্ট ফোরাম যে একইভাবে তাদের মাসেল ফ্লেক্সিংটা করে, তাদের মোডাস অপারেন্ডি যে সেম, সেটা তো আর্টিস্ট ফোরাম নিজেই অ্যাকনলেজ করেছেন। আর আমরা আর্টিস্ট ফোরাম বা ফেডারেশন নই, আমরা একটা ইন্ডাস্ট্রি, একটা ছাদ। এটা আমাদের পরিবার, আমি আবার বলছি, এখানে অনেক প্রযোজকরা আছেন পেছনে দাঁড়িয়ে। তাতে তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই, আমার যদি খুব ভুল না হয়, নিজেই বলেছেন যে আমরা একই পরিবার, আমাদের যা বক্তব্য ওনারই তাই বক্তব্য। তো সেক্ষেত্রে বোঝা যায় যে যতবার আমাদের কাজ বন্ধ হয়েছে তাতে নিশ্চয়ই প্রকট বা প্রচ্ছন্নভাবে তাদের সমর্থন ছিল বলেই হয়েছে। এবং এটা আমার মনে হয় না, আমি তো কলকাতার বাইরেও কাজ করি, আমি কোথাও এরকম ধরনের এনভায়রনমেন্ট দেখিনি যেখানে সরি বলতে হবে নালে কাজ করব না, কি কোন কোন ডিগ্রিতে সরি বলতে হবে, কিভাবে, সব আমাদের কাছে রেকর্ডে রয়েছে, কল রেকর্ডেও রয়েছে, এবং খুব পলিটিক্যালি কি বলবো অ্যালাইন্ড মানুষ, তারা এইগুলোতে মধ্যস্থতা করতে এসেও বলেছেন কিভাবে, কোথায়, কোন ডিগ্রিতে সরি বলতে হবে, তাহলে কাজ চালু করব। ঠিক, তো আমার মনে হয় না যে এটা একটা অ্যানার্কি বলেই আমার মনে হয়। এটা আমার মনে হয় যে এটা একটা, মানে কোনো সুস্থ দেশে, একটা সুস্থ বিজনেস এনভায়রনমেন্টে এরকম থাকা উচিত নয়। ঠিক, এবং তার এগেনস্টে প্রচুর লিগ্যাল রেমিডিজ রয়েছে, যেটা আমরা এখন সিক করছি। আমি যদি খুব ভুল না করে থাকি, কম্পিটিশন কোর্ট অফ ইন্ডিয়ার যেই কেসটা ফাইল হয়েছে সেটার সঙ্গে অর্ক গাঙ্গুলি দুবার জড়িত। এক হচ্ছে এইটা তো বটেই, এখন আর্টিস্ট ফোরামের বিপক্ষে মুভ করা, এবং কিছুদিন আগে মানে না, সেটাতে আমি ডাইরেক্টলি ইনভলভ ছিলাম না, কিন্তু কোনো না কোনোভাবে যেটা আমাদের কাছে খবর ছিল এবং বিশ্বস্ত সূত্র থেকে যে খবরটা পেয়েছিলাম, সেটা কোনো না কোনোভাবে ফিনান্স করা হচ্ছে ডিরেক্টরদের এগেইনস্ট ফেডারেশন। কম্পিটিশন কোর্ট অফ ইন্ডিয়া, অর্ক গাঙ্গুলি তার মধ্যে একজন। না, ওরকম কম্পিটিশন কমিশনের হিসেবে দেখো, আমার কাছে কোর্টের ওরা কি হিসেবে ফাইল করেছে তার ডিটেলসও নেই। এই বিষয়গুলো নিয়ে আমরা কখনোই স্টেটমেন্ট রাখি না। শুধু এরকম কেস নয়, বহু কেসে কিন্তু যদি আমাদের মনে হয় যে সেখানে মেরিট রয়েছে, আমরা নানানভাবে সাপোর্ট করার চেষ্টা করি। শুধু সেই কেসও নয়, তোমরা হয়তো দেখতে পারো পার্সোনালি কোনো কারোর জন্য অর্ক গাঙ্গুলি এগিয়েছিল, পার্সোনালি ওদের যারা রয়েছে তাদের সাথে তোমার কারোর পার্সোনাল রিলেশন নেই। যারা পরমব্রত বলো বা সুদেশ নাদি বলো, বা এদের সাথে তোমার পার্সোনাল থাকে, সবার সাথেই প্রফেশনাল রিলেশনশিপ। কিন্তু যাদের মৃত্যুর পর ধরো তাদের যারা ছেলে মেয়ে রয়েছে, তাদের ধরো পড়াশোনার দায়িত্ব নেওয়া হচ্ছে বা এরকম কিছু, ইট ইজ নাথিং টু বি মানে ড্র্যাগ অ্যাবাউট, হ্যাঁ, টকড অ্যাবাউট। বাট আমি বলছি যে সেসব ক্ষেত্রেও কি তাদের সাথে আমাদের পার্সোনাল রিলেশনশিপ রয়েছে? নয়। আমাদের মনে হয় যে কিছু কিছু ক্ষমতা যখন আমরা পেয়েছি, হয়তো আমরা এটা অ্যাফোর্ড করতে পারি, তখন আমরা সেই দায়িত্বগুলো নিই। আমরা কখনো তুমি দেখবে না যে সেখানে তাদেরকে চেক দেওয়ার কোনো ভিডিও বা ছবি আছে, কিন্তু এগুলো কিন্তু ওই ম্যানেজার গিল্ডদের লোকজনই আছে যারা সেটাকে কোঅর্ডিনেট করে দেয়, এবং তারাও এটার জন্য যে টাকা নেয় তা নয়, তারাও এটা তাদের কন্ট্রিবিউশন। আমরা যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে আছে কন্ট্রিবিউট করার চেষ্টা করি। তো যখন আমার মনে হয় অ্যাজ আ রেসপন্সিবল সিটিজেন, যদি কোনো জিনিসে আমাদের এরকম মনে হয় যে জিনিসটার মধ্যে মেরিট রয়েছে এবং সেটা যদি আমাদের সামর্থ্যের মধ্যে হয়, সেটাকে সাপোর্ট করা উচিত। আমরা এইটুকুই করি। এই কেসেও মনে হয়েছিল যে এই ওভারঅল যে জিনিসটা ঘটছিল, তাতে আমাদের মনে হয়েছিল যে হ্যাঁ, ডাইরেক্টররা সত্যি ঠিক,
তো আমাদের পক্ষে যতটুকু সাপোর্ট এক্সটেন্ড করার আমরা করেছি, ফেডারেশনের পক্ষেও যদি এরকম কিছু হতো, এবং ফেডারেশনের বহু মানুষ আছে, এটা আমি এই নিয়ে কথা বলতে চাই না, তুমি হয়তো অন্য জায়গায় জিজ্ঞেস করলে জানতে পারবে, তাদের কিন্তু ফেডারেশন বা তার সভাপতি তাদেরকে সাপোর্ট করেনি, তাদের দীর্ঘদিন তাদের মেডিকেল সাপোর্ট থেকে শুরু করে এডুকেশনাল হোয়াটএভার সেটা আমরা দিয়েছি, এবং দিয়ে আমরাই খুশি হয়েছি, আমরাই নিজেরাই অনেক বেশি নিজেদের জন্যই করেছি। ঠিক, তার মানে এটা নয় যে ফেডারেশনের সাথে আমার কোনো পার্সোনাল লিংক রয়েছে, ঠিক। তো তার মানে এটাও নয় যে ডিরেক্টরস গিল্ডের সাথে আমার কোনো এ রয়েছে, বাট এরা সবাই ফেলো ডিরেক্টর। তুমি জানো আমিও প্রথমে একজন ডিরেক্টর হয়ে তারপরে সেখান থেকে প্রয়োজনে এসেছি, তো একটা তো ব্রাদারহুড সফট কর্নার থাকে, এবং যখন আমরা বুঝতে পারছি যে দের ইজ আ প্রবাবিলিটি অফ ভায়োলেশন অফ দ্য ল অফ দ্য ল্যান্ড, তখন সেখানে একজন রেসপন্সিবল সিটিজেন হিসেবে যদি আমি তাদেরকে আমার সাপোর্ট এক্সটেন্ড করে থাকি, আমার মনে হয় সেটা ওয়েল উইদিন মাই রাইটস। এই যে এইবার যে কেস ফাইলটা হলো, সেটা কি কারণে হলো, সেটা একদম লয়ের সাথে যারা লিগ্যাল ক্যাপাসিটিতে যারা আমাদের সাথে ইনভলভ রয়েছে, তাদের সবারই মনে হয়েছে যে এখানে একটা লয়ের ভায়োলেশন হয়েছে, এবং সেটা পার্সোনাল ক্যাপাসিটিতে তারা করেছেন কিনা না একটা ট্রেড ইউনিয়নের এর থেকে ওনারা করেছেন, সেই জিনিসটা তো ইনভেস্টিগেশন সাপেক্ষ। কারণ যিনি রিজাইন করেছেন তিনি যখন তাকে বলা হয়েছিল যে তিনি যে কাজটা করেছেন তার লিগ্যাল কনসিকুয়েন্সেস হতে পারে, তার এগেনস্টে তো উনি এটাও জানিয়েছেন যে ওনাদের যে ইলেকশনটা হয়েছিল সেই ইলেকশনটাই আনকনস্টিটিউশনাল। তো একটা কারণ ওদের কনস্টিটিউশনেই বলা আছে যে একটা সার্টেন নাম্বার অফ ভোট যদি না হয় তাহলে সেটাকে ধরা হবে না, রাইট, কোরাম মিট করবে না। তো এবার যদি জানা যায় যে এই পুরো ইলেকশনটাই ম্যানিপুলেট করে করা হয়েছে, তাহলে হয়তো জানা যাবে এরা পার্সোনাল ক্যাপাসিটিতে করলো, তো তার জন্য একটা লিগ্যাল রেমেডি থাকবে। আর যদি এরকম জানা যায় যে এটা ইলেকশনটা সত্যি নিয়ম মেনে হয়েছিল, তাহলে বুঝতে হবে যে আর্টিস্ট ফোরাম অ্যাজ আ ট্রেড ইউনিয়ন তারা এই দাবিগুলো রেখেছে বা এই মাসেল ফ্লেক্সিংটা করেছে, তার জন্য হয়তো অন্য ধরনের লিগ্যাল রেমেডিস হবে। তোমার মা লীনা গঙ্গোপাধ্যায়, এবং এটা তো কোনোভাবে আমি এটাকে সরিয়ে কথাটা বলতে পারবো না, কারণ বিভিন্ন কথা ফেসবুকে ঘুরে বেরিয়েছে, সেখানে তোমার সঙ্গে লীনাদির ছবি এবং তোমাদের দুজনের ছবি, খুব সহজভাবে ড্রোন শট চাইছিল, সেটা যদি দিয়ে দেওয়া যেত, সেটা কোথাও কি আমার সাথে লিংক করে ছবি দিয়েছে সেটা তার রুচি, তার রুচির কাউন্টারে আমি এমন কিছু বলতে পারবো না যেটা আমার রুচিবোধের পরিচয় কে নামিয়ে দেয়। অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমি বলতে পারি যে একটা ড্রোন ফুটেজ শেয়ার করার পিছনে অনেক লিগ্যাল অব্লিগেশনস থাকে, যে একটা জিনিস এটা একটা কি এলিমেন্ট ফর দি ইনভেস্টিগেশন, তো সেটা যদি শেয়ার করতে হয় সেটা শেয়ার করার অধিকারটা এরকম নয় যে আমাদের মানে দ্য কোম্পানি ইন কোয়েশ্চেন তাদের নিজের ডিসিশনে তারা এটা শেয়ার করতে পারেন। আমি যতটুকু ল জানি, অলদো আই এম নো এক্সপার্ট, কিন্তু সেখানে একটা জিনিস যদি একটা সিজার লিস্টে থাকে, যদি পুলিশ সেটার ইনভেস্টিগেশন করে, তাদের অনুমতি ছাড়া আমি জানি যে এটা হয়তো শেয়ার করা যায় না। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে ওনাদের এই এখতিয়ারটাও আছে যে ওনারা ওটা শেয়ার করতে পারেন। আর যদি তুমি বলো যে একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্টের ভিডিও, মরালি সেটাকে পাবলিক করে দেওয়ার পিছনে বাট কতটা দিস ডেথ হ্যাজ অ্যারাইজ কোয়েশ্চেন, নিউমারাস কোয়েশ্চেন, বিকজ কারোর বক্তব্য সঙ্গত ছিল না। ডিরেক্টর একটা কথা বলছেন, সহকর্মী যিনি সহ অভিনেতা তিনি একটি কথা বলছেন, ভীষণ ক্লিশে ছিল বিষয়টা। মানে সেটার জন্যই তো মানে রাইট অথরিটি আছে যারা সেটাকে সার্টিফাই করতে পারে। এবার তুমি কি তার মানে আমার যদিও মনে হয় না যে হ্যাঁ দুজন অ্যাক্টরের মধ্যেও ধরো হয়তো কথা তুমি যদি পাশাপাশি বসিয়ে শোনো হয়তো তুমি দুটোর মধ্যে কিছু ডেভিয়েশন পাবে, তার মানে কি সেটা আর্টিস্ট ফোরামের দায়িত্ব? কারণ দুজন অ্যাক্টর আলাদা আলাদা স্টেটমেন্ট দিলে কি আমরা আর্টিস্ট ফোরামকে গিয়ে বলতে পারি তোমাদের মেম্বার কেন করলো? এটা তো আমাদের দায়িত্ব নয় এটা কন্ট্রোল করা বা এটা মনিটর করা যে তারা কি স্টেটমেন্ট দিচ্ছেন। আমাদের এরকম একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করা উচিত যেখানে তারা তাদের ইচ্ছে মতো তাদের স্টেটমেন্টটা তাদের পার্সপেক্টিভ থেকে দিতে পারেন। সত্যি মিথ্যে ঠিক ভুল সেটা
জাজ করার অথরিটি বোধহয় আমাদের নেই, এবং আমার মনে হয় যে আমরা একটু ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে যদি অপেক্ষা করি এবং যার যেটা কাজ সেটা তার উপরে ছেড়ে দিই। আমি জাস্ট পার্সোনাল নোটে বলছি যে আমার মনে হয় প্রথমত এটার তোমার লিগ্যাল রাইটস আছে কিনা সেটা কোয়েশ্চেনেবল, যে তুমি একটা পুলিশের সিজার লিস্টের জিনিস যদি এটা মানে বা ইনভেস্টিগেশনের জিনিস তুমি নিজের ডিসক্রিশনে মার্কেটে ছেড়ে দিতে পারো কিনা, আমার মনে হয় তুমি পারো না। আর দ্বিতীয়ত এটা খুব একটা সেন্সিবলও নয় একটা অ্যাক্সিডেন্টের ভিডিও জাস্ট পাবলিক করে দেওয়া। সেইটা যদি করতেই হয় তাহলে রাইট অথরিটিকে অ্যাপ্রোচ করা উচিত। আমার মনে হয় যে সেটা যদি করতে পারে সেটা হয়তো পুলিশ করতে পারে, ঠিক, কারণ পুলিশের কাছে তো এভরিথিং হ্যাজ বিন সাবমিটেড। ঠিক। এই ঘটনার পর একবারও তুমি বা লীনাদি গোটা পরিবারের সঙ্গে একবারও যোগাযোগ করলেন না কেন? এটা বারবার উঠছে যে একবারও কথা হয়নি। আমি লীনাদির কথা জিজ্ঞেস করছি না, আমি তোমাকে জিজ্ঞেস করছি পার্সোনাল রিলেশন কি ছিল সেটাকে নিয়ে আলোচনা করাটা এটা হয়তো সঠিক পরিসর নয়। আর আমার মনে হয় না যে তুমি একটা বিষয়ে মানে এমনি ব্যথিত কিনা সেটা ঠিক অ্যাটেন্ডেন্স বা তোমার জামা কাপড় দিয়ে বোঝানো যায়, যে তুমি কি পরে এলে, কোথায় গেলে। আমার মনে হয় না যে এটা ঠিক এরকম চেকলিস্ট দিয়ে তুমি তোমার ডিগ্রি অফ গ্রিফকে এক্সপ্লেন করতে পারো। নানা মানুষ নানাভাবে তারা ব্যক্ত করে, রাইট? তো এই বিষয়টা সত্যি নয় যে আমরা পরিবারের সাথে যোগাযোগ করতে চাইনি। আমরা উই হ্যাভ মেড সেভারাল অ্যাটেম্পটস টু গেট ইন টাচ উইথ দেম, বাট এটাও বুঝতে হবে যে তাদের পরিবার যে লসের মধ্যে দিয়ে গেছে, ইটস অ্যান ইরিপেয়ারেবল লস। আমরা ভাবতেও পারি না যে আমাদের পরিবারের মধ্যে যদি এরকম কিছু হতো তাহলে আমরা কিভাবে কাউন্টার করতাম। তাই তারা দেখা করতে চাননি। এটাকে নিয়ে কাটাছেড়া করার জায়গায় আমরা থাকতে পারি না, কারণ তাদের লসটাকে তো আমরা কম্পেনসেট করতে পারবো না। আর আমার কথা, আমি ওখানে ছিলাম, রাহুলের ওখানে। ইনফ্যাক্ট আমি, শতদীপ, আরও কে ছিল, আনন্দ ছিল, আমরা সবাই একসাথেই যাই। প্রথমে রাহুলের বাড়িতে গেছিলাম, কিন্তু আমার ঠিক এটা মনে হয়নি যে ওখানে গিয়ে আমরা তো অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য যাইনি, রাইট? আমি তো ওদের যেখানে ওকে দাহ করা হলো সেখানেও ছিলাম, অনেকক্ষণ ছিলাম, যতক্ষণ নিজের মনে হয়েছে যে থাকা, ওকে দেখার জন্য থাকতে পারি ততক্ষণ ছিলাম। বাট ঠিক সেটা একটা পার্সোনাল চয়েস। আমার মনে হয় সেটা দিয়ে কে এলো না দিয়ে তার ডিগ্রি অফ গ্রিফকে বা সে কতটা এফেক্টেড সেটাকে কোয়ালিফাই করা উচিত। আশা করি যে আমরা কেউই ডিনাই করব না যে কোথাও একটা গাফিলতি ছিল, এই মৃত্যুটার জন্য কোথাও একটা গাফিলতি ছিল। কিন্তু সেই গাফিলতি থাকার জন্য একটি মৃত্যু, এবং তারপরে সেই মৃত্যুটার পরে যেই বিষয়গুলো এগোলো, সেইগুলোতে গিয়ে শুটিং বন্ধ থেকে শুরু করে আর বাদবাকি অনেকেই অনেক রকমভাবে, কেউ মোড়টাই ঘুরিয়ে দিতে চেয়েছে অন্যদিকে অনেক রকমভাবে। তুমি গোটা বিষয়টাকে কিভাবে দেখলে? আমার মনে হয় যে এখানে দের আর রাইট অথরিটিস। আমাদের রেসপন্সিবিলিটি বা যে কোনো ম্যাজিক মোমেন্টসের রেসপন্সিবিলিটি, আমি অ্যাজ আ কন্ট্রিবিউটর টু দিস ইন্ডাস্ট্রি অর অ্যাজ রাহুলের বন্ধুস্থানীয়, আমাদেরও কিছু দায়িত্ব থাকে। সেই দায়িত্বের মধ্যে একটা অবশ্যই, যদি ইফ দের ইজ এ প্রবাবিলিটি অফ নেগলিজেন্স, দ্যাট নিডস টু বি প্রোভড, এবং এটা আমরা সবাই চাই। এবং তার মানে আমরা উই হ্যাভ নো অথরিটি টু সে যে না ওখানে এই জায়গাটাতেই কোনো নেগলিজেন্স ছিল বা ছিল না, সেটা তো আমরা জানি না। সেটা তো আমরা, উই আর নট দ্য রাইট অথরিটি টু পাস দ্যাট কমেন্ট, রাইট? কিন্তু যদি কোনো প্রবাবিলিটি থাকে, এবং সেটা যতই ছোট থেকে ছোট হোক, সেটাকে প্রুভ করা উচিত। হয়তো ম্যাজিক মোমেন্টসের তরফ থেকে তারা ততটাই বলতে পারবে যতটা স্টেটমেন্ট তাদের কাছে এসছে, বাকিটা নিশ্চয়ই আস্তে আস্তে জানা যাবে। আমি পার্সোনালি চেয়েছিলাম ওদের পরিবারের সাথে কথা বলতে, হয়তো দে আর নট ইন দ্য রাইট স্টেট টু স্টার্ট আ কনভারসেশন অ্যাট দিস পয়েন্ট, তাই সেটা হয়নি। কিন্তু আমি কিভাবে দেখছি সেটা ম্যাটার করে না আমার। আই ডোন্ট হ্যাভ আ ডিফারেন্ট লেন্স টু ভিউ থিংস। অর্গানিক প্রোডাকশনের কি হবে এবার, আগামী দিনে কি হতে চলেছে? কাজ হচ্ছে তো সেই হিসেবেই লড়াই করে কাজ করতে হচ্ছে আর কি, কোর্ট কাছারি করতে হচ্ছে। দুটো প্রজেক্ট আসার ছিল, সেটা পিছিয়ে গেছে। এবার তার জন্য হিউজ পেকিউনারি লসেস হয়েছে, একটা রেপুটেশনাল লসও থাকে। এরকম ভাবে যদি তোমাকে 1 বছর ধরে ফেডারেশন বা আর্টিস্ট ফোরাম টার্গেট করতে থাকে, কখনো কখনো চ্যানেলের কাছে তোমাদের ক্রেডিবিলিটিও কম হয়। চ্যানেল হয়তো জানে যে ওরা অন্যায় ভাবে করছে, ধরে নিলাম হয়তো জানে,
চ্যানেলের উপরে চাপ ছিল বলছো। কিন্তু চ্যানেলকে তো যখন প্রজেক্ট কমিশন করবে তখন তো তাকে এটাও ভাবতে হয় যে আবার ওদের ওপরে হয়তো ব্যান করবে বা ওকে দিয়ে সরি বলাতে চাইবে, আবার সরি বলবে না, সেই নিয়ে শুটিং হ্যাম্পার হবে। একটা কর্পোরেট সেই ঝামেলার মধ্যে যেতে নাও চাইতে পারে, রাইট? সো দের ইজ আ কি বলবো, ইনট্যাঞ্জিবল লস অলসো। পুরোটা যদি তুমি দেখো, একটা যে 11-12 দিন শুটিং বন্ধ হয়েছে, টোটাল বছরের সব মিলালে হয়তো 20-25 দিন শুটিং বন্ধ হয়েছে, তার একটা হিউজ লস রয়েছে। প্লাস তার সাথে এই যে তোমার রেপুটেশনাল লস হচ্ছে এবং হয়তো তোমার ক্লায়েন্ট তোমার প্রতি অতটা কনফিডেন্স দেখাতে পারবে না গোয়িং ফরওয়ার্ড, তার একটা লস রয়েছে। তুমি যে 2 মাস 3 মাস একটা তোমার প্রজেক্ট পিছিয়ে গেল, তার একটা হিউজ লস রয়েছে। কতগুলো মানুষ এর সাথে ইনভলভড, তাদের লাইভলিহুড, সেই সমস্তটা শুধু তো অ্যাক্টর নয়, টেকনিশিয়ান, অ্যাক্টর এবং অফিসে যারা কাজ করে এবং আরো অনেক ভেন্ডার থেকে শুরু করে প্রচুর লোক আছে, তাদের লাইফের ডিসিশন যে কয়েকজন মানে আর্টিস্ট ফোরামের মেম্বার নিতে পারে, এটা তো আমরা জানি না যে কোন লিগ্যাল রাইটসে তাদের জিনিসটা নিতে পারে। সুতরাং সেটা এবার দেখতে হবে যে সেটা কোর্ট কি বলে। লীনা গঙ্গোপাধ্যায় তার প্রোডাকশন হাউসের নতুন হিন্দি সিরিয়াল শুরু করতে চলছে, রাইট? সেক্ষেত্রে অর্ক গাঙ্গুলির কি হবে? অর্ক গাঙ্গুলি কি বাংলা ছেড়ে এবার হিন্দি প্রোডাকশন হাউসে মন দেবে? তুমি হয়তো জানো না, আমি বহুদিনই সেটা করছো, মানে এরপর থেকে বলছি না সেরকম। দেখো, কাজ যেখানে দেওয়ালে আমায় কিছুদিন আগে জিজ্ঞেস করছিল যে রাজনৈতিক পালাবদলের জন্য তুমি কেস করলে, আনসার ইজ ইয়েস অ্যান্ড নো। কারণ একটা তো হতে পারে যে তুমি যখন জানো যে তুমি ইনডিরেক্টলি যাদেরকে ইন্ডিকেট করছো তারা একটা রাজনৈতিক, ইনডিরেক্টলি কেন ডিরেক্টলিও যাদেরকে বলছো তাদেরও একটা রাজনৈতিক মানে কি বলবো একটা অ্যালায়েন্স ছিল, তো ডাইরেক্টলি তাদের এগেনস্টে যাওয়াটা। উল্টো দিকে তো আমি আরেকটা প্রশ্ন অ্যাড করতে পারি, যেহেতু তোমার মা তৃণমূল ঘনিষ্ঠ, মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ ছিলেন বলে সেটাতে অনেকটা সুবিধে, অনেকটা এই প্রশ্নটা, এগুলো খুব কোয়ালিটেটিভ স্টেটমেন্ট। আমার বক্তব্য হচ্ছে যে আমার যে এতদিন ধরে কাজের সমস্যা হচ্ছে, হ্যাঁ, এটা কি অসত্য? এটা সত্য নয়। তাহলে তৃণমূল ঘনিষ্ঠ মানে কি, উনি একটা পদে ছিলেন, রাইট? মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ ছিলেন, মুখ্যমন্ত্রী পছন্দ না, এটা তোমার এটা হ্যাঁ পছন্দ করতেন, কারণ তিনি তার গুণগ্রাহী ছিলেন, তিনি সিরিয়াল দেখতেন অল দ্যাট। সেটা আমার মনে হয় যে তিনি একটা পদে ছিলেন। এবং তুমি হয়তো জানো কিনা যে রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে এমন অনেক লোকের বিষয়ে তাকে সেই কমিশন থেকে এমন তাদের রিপোর্ট দিতে হয়েছে যারা হয়তো তখনকার তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ছিল। তাদের মধ্যে কেউ কেউ এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির, কেউ নয়, এবং তাদের একটা জনরসত রয়েছে। এবং সেটাতে হয়তো উনি এটা করতে পেরেছেন, আমি আবার ওনার হয়ে কথা বলবো না, কিন্তু উনি হয়তো এটা করতে পেরেছেন কারণ কোনো একটা লেভেলে সেই স্বাধীনতা দেওয়া হয়েছে। কিন্তু তারপরে গিয়ে হয়তো তাদের মানে কোর্টে গিয়ে বা পুলিশের কাছে গিয়ে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না। অ্যাটলিস্ট প্রচুর তৃণমূল ঘনিষ্ঠ মানুষের, ইনক্লুডিং যাদের মধ্যে অনেকটা তো তুমিও জানো, তাদের এগেনস্টে তাকে বলতে হয়েছে, সেটার থেকেও রোষ আসতে পারে। তো এই বিষয়টার মধ্যে আমরা যদি কজ এ না গিয়ে এফেক্টে দেখি, যে আমরা একটা প্রোডাকশন উইদাউট এনি রিকোয়েস্ট ফেভার ফেডারেশনের থেকে চালাতে চাই, এবং ফেডারেশন বহুবার অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি সবকিছু মিলিয়ে আমাদের কাজকে বন্ধ করেছে। এবং তাতে হয়তো আমরা অনেক দিন ধরে কাজ করছি, একজন দুজন লোককে চিনি বলে একদম আমাদের পথে মারা যেতে হয়নি। তুমি যদি বলো সেই অ্যাডভান্টেজটা পেয়েছি যে তাও তো 3টে প্রজেক্ট চলতো, একটা তো চলছে, কোনো রকমের টিকিয়ে তো রাখতে পেরেছি। একদম হাতে পায়ে ধরে সরিটা তো বলতে হয়নি, ভিডিওটা তো করতে হয়নি, মেলে লিখতে হয়েছে, সেই মেলগুলো তো ডকুমেন্টেড যে এই সরিটা পছন্দ হয়নি, আরেকটা মেল লেখো। তো তুমি থ্রেড দেখতে পাবে, একটা লিখলাম আরেকটা লিখলাম, ওদিক থেকে কোনো রিপ্লাই নেই, লিখে যেতে হয়েছে, সেগুলো তো করতে হয়েছে। এগুলো তো আমি অপমানজনকও বটে, এটা অপমানজনক, এবং সেই সব করে হয়তো চালাতে পেরেছি। সেইটা হচ্ছে যে হয়তো কিছু মানুষজনকে চিনি বলে একটু ব্যাকাতে হয়েছে সেই অবস্থায় দাঁড়িয়ে, কারণ এতগুলো মানুষ জড়িয়ে ঝামেলা নিয়েই তো, মানে ধরো এটাকে আমি জানি না ঘাড় বেঁকানো বলে কিনা, কিন্তু অনেক রকম প্রতিকূলতার সম্মুখীন তো হতে হচ্ছে, এবং ফিনান্সিয়াল লসেসও প্রচুর হয়েছে। কারণ এই ধরো 3 দিন হলো না, 4 নম্বর দিন যে হলো, এটা একটা ভ্যালিড পয়েন্ট। তাতে তো তারা এসে আমাকে 3 দিনের লসটা কম্পেনসেট করছেন না। একবার আমার কাজ বন্ধ হয়েছে কারণ আমরা
যেহেতু কমপ্লায়েন্স মেনে পেমেন্ট করে দিয়েছিলাম, আমাদের ধরো 30 তারিখ অবধি যে ধরো কেউ স্যালারি হয় সেটা তো সেই মাসের টিডিএস ফাইল করতে হয়, তো আমরা অ্যাডভান্সে পেমেন্ট করে দিয়েছিলাম, যাতে কারণ ওদের আবার লট ওয়াইজ করতে হয়। লট ওয়াইজ পেমেন্ট করা হয়নি, অ্যাডভান্সে তুমি টাকা দিয়েছো, তার জন্য কাজ বন্ধ হয়েছে। যেখানে মানুষ টাকা না দেওয়ার জন্য, ডিফল্ট করার জন্য, চেক বাউন্স করেছে দেখো বলে ফ্লন্ট করার জন্য তারা ফ্রন্ট রোতে এসে একই পরিবারের অংশ হতে পারছে, সেখানে আমি, এবং এগুলো তো ডকুমেন্টেড, এই যে এটা তো সবাই জানে, আমাদের প্রোডাকশন ম্যানেজারকে জিজ্ঞেস করলেও বলতে পারে, বলছে দাদা আমি কি করব। তাদেরকে সেই টাকাটা লটের মানে 12 দিন না করে 2টো ভাগে ভেঙে টাকা দেওয়া হয়েছে বলে কাজ বন্ধ হয়েছে, সারা দিন বন্ধ থেকেছে, এবং 10টার সময় কাজ চালু হয়েছে আর 11টার সময় বন্ধ করে দিয়েছে, কারণ 11টার পর তোমরা কাজ করবো না। তো এই সবের মধ্যে দিয়ে তো যেতে হয়েছে। ঠিক। তো এবার একটা প্রেসিডেন্টও তো তৈরি করা উচিত, বলো, যে আজকে আর্টিস্ট ফোরাম যদি এই 11 দিন 12 দিন বন্ধ থাকলো, হট করে যদি বলে আচ্ছা ঠিক আছে যাও তোমাকে অ্যালাউ করলাম, প্রথমে তো এটা ডেরোগেটরি, কারণ আমরা কারুর আনুকূল্যে কাজ করতে তো আসিনি, আমি তো চাই না যে কেউ আমাকে একটা মানে করতে দিক, ঠিক নিজের অধিকারে কাজ করতে পারি। আর 2 হচ্ছে যে তাদেরও বোঝা উচিত যে এই 10-11 দিনের যে ক্ষতিটা হলো বা এই টোটাল কাজ পিছিয়ে যাওয়ার যে ক্ষতি হলো, সেই ক্ষতিটার দায়িত্ব যদি তাকে না নিতে হয় তাহলে এরপরে প্রেসিডেন্টটা তৈরি হবে না। মানুষ তখন ভাবে যা খুশি করে দেওয়া যায় এবং পরে গিয়ে বলে দেওয়া যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো যাও করতে দিলাম। আমার মনে হয় এই কালচারটার একটা পরিবর্তন আসার দরকার আছে। কামিং টু দ্য পয়েন্ট, যে কেন সরকার বদল, তার একটা হচ্ছে যে ইয়েস অ্যান্ড নো। ইয়েস হচ্ছে তার কারণ যে সরকার বদলের পরে হয়তো এখন দ্য এনভায়রনমেন্ট ইজ ইজিয়ার, যে একটু আরো সত্যি কথাগুলো বলা যায়। আগে হলেও আমাদের বলতে হতো, কারণ দেয়ালে পিঠ থেকে গেলে কিন্তু মানুষের তখন কিছু এসে যায় না। ঠিক। কারণ তোমার যদি কাজই বন্ধ হয়ে যায় এবং তুমি যদি জানো যে তোমার লাইভলিহুড এফেক্টেড হচ্ছে এবং তোমার সাথে আরো অনেকের হচ্ছে, তাহলে তো তোমাকে তখন যে শাসক দলই থাকুক না কেন বাবা তোমায় এগিয়ে এসে বলতে হবে। সেই রকম সিচুয়েশন যখন হচ্ছে তখন হয়তো করতেই হতো। আমি রিসেন্টলি যাদের সাক্ষাৎকার নিয়েছি অনেকেই মুখ খুলেছেন বিশ্বাস ব্রাদার্স তাদের জীবনে কিভাবে ডেথ হোলের মতো এরকম একটা জায়গায় নিয়ে রেখেছিল, সেটা নিয়ে অনেকেই মুখ খুলেছে। পরমব্রতর কথা বললেন, তুমি পরমব্রত বলেছেন, আরো অনেকে বলেছেন। সেক্ষেত্রে তোমার কাছে এই বিশ্বাস ব্রাদার্সের রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড, এরা কেউ ফোন করে কখনো থ্রেট দিয়েছিল? না, আমি অতটা প্রিভিলেজড হতে পারিনি থ্রেট পাওয়ার মতো। বাট আমি জানি না থ্রেট হিসেবে তুমি কি কোয়ালিফাই করবে। তুমি বললে যে দেখো আমার পার্সোনাল গ্রাজেস, ক্ষোভ এই সবগুলো নেই, কারণ আমি পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফকে আলাদা রাখতে চেষ্টা করি। কখনো কখনো ইন্টারলিঙ্কড হয়ে যায়, কারণ আমি কাজ করতে পারলাম না, আমার লাইভলিহুড এফেক্ট হলো, এসির বিল দিতে পারলাম না, এটা বাদ দিয়ে অরূপ বিশ্বাসের সাথে কিন্তু উনি কিন্তু ডাইরেক্টলি কখনো আমাকে এরকম বলেননি যে যেটা ওনার আছে যে কোনো আর্টিস্ট পাঠাতে হবে বা তো এটা করতে পারবেন না। কিছু কিছু ক্ষেত্রে যখন স্বরূপ বিশ্বাস মানে একটা অ্যানার্কির এপিটোমে চলে যেত, তখন উনি কিন্তু রিজলভ করারও চেষ্টা করতেন। এবার রিজলভ করার মানে উনি বললেন ঠিক আছে আমি বলে দিচ্ছি, দেখ একবার এই জায়গাটা সরি বলে দিতে হবে। এবার উনি হয়তো ওটাকে কি আমাকে দিয়ে সরি বলাতেন, নাকি উনি এটাকে মিডিয়েট করার চেষ্টা করতেন, সেইটা আমার মনে হয় সেটা নিয়ে কমেন্ট করা ঠিক নয়। কারণ এখন তো উনি পাওয়ারে নেই, তো এটা খুব ইজি বলা যে আচ্ছা ওনার নামে আমি একটা বলে দিলাম যে এখন পাওয়ারে নেই, উনি এসে ওনার বক্তব্যটা দিতে পারবেন না। ঠিক। কিন্তু ডেফিনেটলি স্বরূপ বিশ্বাস যেটা করেছেন সেটা তো খুবই ক্ষতিকর ইন্ডাস্ট্রির জন্য। আমার কাছে এরকমও খবর আছে যে উনি নিজের পছন্দের প্রডিউসার যাতে কাজ পান তারও একটা এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করেছেন, যে কন্ট্রোল করা যে কাকে কত কোন কাজটা কাকে দিতে হবে টাইপের। প্লাস একটা সময় এরকম করেছিল যে আমি 30% টাকা বাড়িয়ে দেবো, যেটা উনি ডিল করেছেন, এবং সেটা ইমপ্লিমেন্ট করতে দেননি, কারণ উনি বলেছেন 7.5% ওনাকে দিতে হবে। তো এগুলো তো মানে কি বলবো, ফাতি বাংলা ভাষায় হয়তো ওটাকে তোলাবাজি বলে, আমি জানি না, আই এম নোবডি টু অ্যাকচুয়ালি সার্টিফাই এটা কি। বাট এইটা যদি সত্যি হয় যে, কারণ এটা তো সবাই বলেছে যে 7.5% চেয়েছে, তোমরাও জানো, তাহলে সেই বিষয় নিয়ে তো সত্যি উনি যেটা করেছেন সেটা যে কোনো
লফুল অ্যাক্ট নয়, সেটা তো বলে। আচ্ছা একটা কথা বলো অর্কদা, প্রাক্তন মুখ্যমন্ত্রী চাইলে কি সব গোটাটা মিটিয়ে দিতে পারতেন না? এখানে তো অনেককেই তোমরা বলছো যে তারা তৃণমূল ঘনিষ্ঠ ছিলেন। আমার সাথে পার্সোনালি প্রধান মুখ্যমন্ত্রীর কোনো, আমাকে মনে হয় না উনি আমাকে চিনতেনও বলে। আমার একবার এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যেখানে আমার ওনাকে বোধহয় ওনার থেকে একটা শাল নেওয়ার ছিল টেলিসম্মানে, তো তাতে আমি সেটা করতে চাইনি। এরকম নয় কিন্তু যে আমার ওনাকে আমি অশ্রদ্ধা করি বা অপছন্দ করি এরকম। আমি খুবই পলিটিক্যালি ইনক্লাইন্ড একজন মানুষ নই, আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথেই, কারণ আমার মনে হয়েছিল যে ওটা আমাদের অন্য কোনো মেম্বারও করতে পারে। তো আমি যেরকম নীলাঞ্জনাদিকে বলেছিলাম আর সানিকে বলেছিলাম যে তোমরা যাও গিয়ে করো, সানি যেতে চায়নি, হয়তো যেতে চায়নি কারণ ভেবেছিল যে না আমি যাব। তো নীলাঞ্জনাদি ওখানে উনিও নীলাঞ্জনাদি একটা গিফট এনেছিলেন চিফ মিনিস্টারের জন্য, এবং যেহেতু এটা একটা খুবই অফিসিয়াল একটা ইন্টারাকশন, তো আমি জানতামই না যে আমার নাম ডাকা হবে। তো আমার নাম ডাকা হয়, আর আমি তখন একটা কোনায়, তখন সিঁড়ির কোনাতেই বসে আছি, আমি যাইনি। তো নাম ডাকা হয়ে গেছে। তো তারপরে তো আমি দেখছি যে নীলাঞ্জনাদি ওয়েট করছে, উনিও যাননি আমি যাইনি বলে। তারপর দেখবে যে ঘুরিয়ে তখন রাজ চক্রবর্তী ওখানে বোধহয় মনিটরে বসেছিল, ও দেখেছে আমি ওখানে আছি, ও বলছে আরে চিফ মিনিস্টার ডাকছে তুই আয়। তো আমি এটা ওনাকে অসম্মান করার জন্য না, আমার মনে হচ্ছে যে ইট ইজ নট দ্য রাইট পোডিয়াম যে গিয়ে আমি বলবো, ওটা অন্য কেউ করতে পারে, আমি জানতাম না যে আমাকে যেতে হবে। তো সেকেন্ড বার যখন ডাকা হয়েছে তখন আমার মনে হয়েছে এটা অবমাননা করা হবে। তো আমি গিয়ে ওনার থেকে ওটা নিই এবং নীলাঞ্জনাদি ওটা হ্যান্ড ওভার করে। এটা আমার একমাত্র ইন্টারাকশন ওনার সাথে, যে একটা দুটো স্টেজে। আর একবার ওনার সাথে বোধহয় দেখা হয়েছিল, তাতে কোনো কথা হয়নি। তো মুখ্যমন্ত্রীর সাথে রিচ আউট করার মতো, হ্যাঁ প্রাক্তন মুখ্যমন্ত্রী করার মতো আমার তো এখতিয়ার নেই। এবার সেই হিসাবে প্রচুর লোক আছেন যারা মুখ্যমন্ত্রীর সাথে কে জাস্ট ফোন করে কিন্তু কথাটা বলতে পারেন, তাদেরও যে খুব একটা লাভ হয়েছে এরকম কিন্তু নয়। ধরো পরমব্রতর এক্সাম্পল নিয়ে বলি, পরমব্রতর সাথে তো মুখ্যমন্ত্রীর ভালোই যোগাযোগ ছিল, কিন্তু তা বলে যে সঙ্গেও ভালো সম্পর্ক ছিল, মার প্রোডাকশনে ডাইরেক্টলি কখনো সেরকম ভাবে হয়নি, বাট তাতেও জানালেও কথা বললেও তাতে যে তাদের খুব একটা লাভ হয়েছে, মানে যারা, কারণ এখানে যারা বন্ধ করছেন তারাও তো তৃণমূলের অনেক বেশি ঘনিষ্ঠ, রাইট? তারাও তো ডাইরেক্ট পার্টির সাথে ইনভলভড। আর বাকি যারা রয়েছে তাদের কাছে হয়তো রিচ আউট করার ক্ষমতা রয়েছে, কিন্তু তারা তো ডাইরেক্টলি, আমি বলবো যে এই যারা ধরো সাংসদ রয়েছেন বা এমএলএ রয়েছেন, তারাও তো প্রোডাকশন কোম্পানি চালান, তাদের কি এই সমস্যার সম্মুখীন হতে হয়নি? তাদেরও তো হতে হয়েছে। তা আমরা তো চুনোপুটি। ঠিক। দ্য ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করুন, কারণ খবর এখন এখানেই। আমার সঙ্গে ক্যামেরায় সত্যি, আর আমি শুভঙ্কর, দ্য ওয়ার্ল্ড।